ওয়েলকাম ফ্রেন্ড, এজি বায়োলজি লার্নিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে মলিকুলার সেল বায়োলজি বা আণবিক জীববিজ্ঞানের যে ভিত্তি, সেখান থেকে একটি মলিকুলার টেকনিক বা আণবিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকে যে আণবিক প্রযুক্তি, সেই আণবিক প্রযুক্তির নাম হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এটা এক বিশেষ ধরনের টেকনিক, যে নির্দিষ্ট টেকনিক বা প্রযুক্তির সাহায্যে এক ইন্ডিভিজুয়ালের সঙ্গে আরেক ইন্ডিভিজুয়ালের, অর্থাৎ একজন মানুষের সাথে আরেকজন মানুষের রিলেশন বা তার যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু সম্পূর্ণভাবে নির্ণয় করা হয়। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এই টেকনিক প্রথম এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী অ্যালেক্স জেফ্রি এবং তার সহকর্মীরা 1985 খ্রিস্টাব্দে। এবং এই অ্যালেক্স জেফ্রি এবং তার সহকর্মীরা এটা 1985 খ্রিস্টাব্দে আবিষ্কার করার জন্য একটা নোবেল পুরস্কার পেয়েছিলেন। অ্যালেক্স জেফ্রিকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের জনক বা ফাদার অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলা হয়। ভারতবর্ষের ইতিহাস যদি দেখা হয়, ভারতবর্ষের ইতিহাস যদি ঘেঁটে দেখা হয়, তাহলে প্রথম এটা মাদ্রাস হাইকোর্টের নির্দেশে, তৎকালীন মাদ্রাস হাইকোর্টের নির্দেশে সেন্টার ফর সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি সিসিএমবি হায়দ্রাবাদকে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করার নির্দেশ দেওয়া হয়েছিল পিতৃত্ব নির্ধারণের জন্য। পিতৃত্ব নির্ধারণের যে নির্দিষ্ট কেস মাদ্রাজ হাইকোর্টে ছিল, সেই মাদ্রাজ হাইকোর্টের সেই নির্দিষ্ট কেসকে সমাধানের জন্য হায়দ্রাবাদের সিসিএমবি যে সংস্থা আছে, সেই সিসিএমবি সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করার জন্য। এবং যে বিজ্ঞানীর তত্ত্বাবধানে বা যে ডক্টরের তত্ত্বাবধানে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল, তিনি হলেন ডক্টর লালজি সিং। এটা 1989 খ্রিস্টাব্দে ভারতবর্ষের ডক্টর লালজি সিংকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের পথিকৃৎ বলা হয়। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বিষয়টা আমাদেরকে ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে প্রথমে কতগুলো বিষয় জানতে হবে। যেমন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ভিত্তি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ভিত্তি কি না, আমাদের যে জিনোম বা মানবের যে জিনোম, মানবের জিনোমের মধ্যে ডিএনএর বৈশিষ্ট্য যখন ভিন্ন ভিন্ন জীবে ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়, তখন তাকে ডিএনএ পলিমরফিজম বলা হয়। ডিএনএ পলিমরফিজম মানে কি, এক ইন্ডিভিজুয়াল থেকে আরেক ইন্ডিভিজুয়ালের মধ্যে ডিএনএর যে বিন্যাস, বিশেষত ডিএনএর যে বেস বিন্যাস, সেই বেস বিন্যাসের মধ্যে ভিন্ন ভিন্ন টাইপের প্রকৃতি লক্ষ্য করা যায় বা ভিন্ন ভিন্ন প্রকার লক্ষ্য করা যায়, এবং এই ভিন্ন ভিন্ন প্রকারকে বলা হয় ডিএনএ পলিমরফিজম। আমরা প্রত্যেকে মানুষ হওয়া সত্ত্বেও প্রত্যেকের মধ্যে ভিন্নতা কিন্তু লক্ষ্য করা যায়। উদাহরণ স্যাটেলাইট ডিএনএ। স্যাটেলাইট ডিএনএ বলতে যে সমস্ত ডিএনএগুলি, অর্থাৎ ডিএনএর যে সমস্ত অংশ এমআরএনএ তৈরিতে অংশগ্রহণ করে না, তাদেরকে স্যাটেলাইট ডিএনএ বলা হয়। তাহলে মনে রাখবে প্রত্যেকে, ডিএনএর যে নির্দিষ্ট খণ্ড এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ তৈরিতে অংশগ্রহণ করে না, তাকে বলা হয় স্যাটেলাইট ডিএনএ। এই স্যাটেলাইট ডিএনএর মধ্যে যে ঘটনাক্রমগুলি দেখা যায় তা হলো, এখানে জেনারেলি অ্যাডেনিন থাইমিন বা গুয়ানিন সাইটোসিন, অ্যাডেনিন থাইমিন বা গুয়ানিন সাইটোসিনের মতো বেস বিন্যাস বারবার রিপিট করে। হয় অ্যাডেনিন গুয়ানিন, নয়তোবা গুয়ানিন সাইটোসিনের যে বেস বিন্যাস, সেই বেস বিন্যাস বারবার রিপিট করে। ডিএনএ সিকোয়েন্সের মধ্যে যদি এই ধরনের বেস বিন্যাসের বারবার রিপিটেশন লক্ষ্য করা যায়, তাহলে সেই নির্দিষ্ট বেস বিন্যাসকে বলা হয় ট্যান্ডেম রিপিট বেস বিন্যাস। মনে রাখবে প্রত্যেকে, তাকে বলা হয় ট্যান্ডেম রিপিটস বেস বিন্যাস। এই ট্যান্ডেম রিপিটস বেস বিন্যাস দুই প্রকারের হয়, মাইক্রো এবং মিনি স্যাটেলাইট। মাইক্রো মিনি স্যাটেলাইট এদের লেন্থের উপর নির্ভর করে এটাকে মাইক্রো এবং মিনি স্যাটেলাইট বলা হয়। অর্থাৎ অ্যাডেনিন থাইমিন বা গুয়ানিন সাইটোসিনের যে বেস বিন্যাসের রিপিটেশন, সেটা কত বড় বা কত ছোট তার উপর ভিত্তি করে মাইক্রো এবং মিনি স্যাটেলাইট বলা হয়। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। আমরা জানি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ হচ্ছে আণবিক কাঁচি, ডিএনএর যে কোনো অংশকে কাটা সম্ভব এই উৎসেচকের দ্বারা। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ দ্বারা ডিএনএ যদি খণ্ডন করা হয়, তাহলে ডিএনএকে খণ্ড করলে দুই প্রকারের খণ্ড বা ফ্র্যাগমেন্ট পাওয়া যায়। এই দুই প্রকারের খণ্ড হচ্ছে, এক প্রকারের খণ্ডকে বলা হয় এসএসএলপিএস, সিম্পল সিকোয়েন্স লেন্থ পলিমরফিজম। এটার বেস বিন্যাস জেনারেলি 2 থেকে 9 বেস পেয়ারের মধ্যে হয়ে থাকে। অর্থাৎ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ দ্বারা ডিএনএকে যদি কর্তন করা হয়, কর্তন করার পর যদি বেস বিন্যাস এবং সেই ফ্র্যাগমেন্ট, সেই নির্দিষ্ট ডিএনএ ফ্র্যাগমেন্ট 2 থেকে 9 পর্যন্ত হয়, অর্থাৎ তার যে বেস বিন্যাস, সেই বেস বিন্যাস 2 থেকে 9 বেস বিন্যাস পর্যন্ত যদি হয়, তাহলে তাকে আমরা বলবো সিম্পল সিকোয়েন্স লেন্থ পলিমরফিজম। আর যদি 10 থেকে 60 বেস পেয়ারের মতো ডিএনএ লেন্থ হয়ে থাকে, আরই
নিউক্লিয়াস দ্বারা কাটার পর তাহলে তাকে বলবো আমরা VNTRS অর্থাৎ ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস 10 থেকে 60 বেস পেয়ার। SLSP এবং VNTR বিশেষত VNTR ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস এই বিন্যাসগুলি জেনারেলি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো যেমন ভিন্ন ভিন্ন জীবের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রকারের হয়, আবার একই বংশ পরম্পরায় ট্যান্ডেম রিপিটসের মধ্যে একই ধরনের সংরক্ষণতা লক্ষ্য করা যায়। অর্থাৎ পিতার ক্ষেত্রে যে ধরনের ট্যান্ডেম রিপিটস লক্ষ্য করা যায়, পুত্রের ক্ষেত্রেও সে একই ধরনের ট্যান্ডেম রিপিটস লক্ষ্য করা যায় ডিএনএ সিকোয়েন্সের মধ্যে। অর্থাৎ বেস বিন্যাসের পুনরাবৃত্তি পিতার ক্ষেত্রে যেরকম হয়, এই ট্যান্ডেম রিপিটসগুলি একই রকমভাবে পুত্রের ক্ষেত্রেও সেই রকমের হয় এবং জেনারেলি এইগুলিকে ব্যবহার করা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে। পদ্ধতি, প্রসেস অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কিভাবে করা হয়? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করার জন্য প্রথমে স্যাম্পেলের প্রয়োজন হয়। যে কোনো এই টেকনিকগুলো করার জন্য প্রথমে স্যাম্পেলের প্রয়োজন হয় বা নমুনা আমাদের কালেকশন করতে হয়। নমুনা কি, যে ব্যক্তি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয় জেনারেলি সেই ব্যক্তির ব্লাড, এটা মনে রাখা দরকার, সেই ব্যক্তির ব্লাড, কিন্তু এখানে মনে রাখবে ব্যতিক্রম আরবিসিতে কিন্তু হয় না। যদি কোনো জায়গায় শুধুমাত্র আরবিসি পাওয়া যায়, আরবিসি থেকে কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হবে না। কেন? কারণ আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না। তাহলে রক্তের মধ্যে জেনারেলি এটা ডাব্লিউবিসি এবং তার স্যালিভা মানে তার লালারস, সিমেন মানে তার বীর্য, ত্বকের অংশ, স্কিন ত্বকের অংশ, হেয়ার রুট অর্থাৎ চুলের যে গোড়া আছে সেই গোড়ার অংশ, সাধারণত এই জায়গাগুলি, এই নমুনাগুলিকেই কালেকশন করা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করার জন্য। তাহলে ব্লাডের মধ্যে এক্সেপ্ট আরবিসি থাকলে তাতে কাজ হয় না, স্যালিভা মানে লালারস, সিমেন মানে বীর্য, স্কিন বা ত্বকের অংশ এবং হেয়ার রুট, তাছাড়াও টিস্যু, কলা, যে কোনো কলা, এই টিস্যু থেকেও কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। তাহলে এগুলো প্রত্যেকটা স্যাম্পেল হিসেবে কালেকশন করা হয়। যে স্থান থেকে এই ডিএনএ স্যাম্পেলিং ফিঙ্গারপ্রিন্টিং কালেকশন করা হয় সেই স্থান থেকেই জেনারেলি এগুলোকে কালেকশন করা হয়ে থাকে বা সেই ব্যক্তি থেকে এই জেনারেলি এগুলোকে কালেকশন করা হয়ে থাকে। এক্সট্রাকশন অফ ডিএনএ, এরপর কি হয়? সেন্ট্রিফিউগেশন পদ্ধতির মাধ্যমে, আমরা সেন্ট্রিফিউগেশন পদ্ধতি জানি, সেন্ট্রিফিউজ পদ্ধতির মাধ্যমে ওই নির্দিষ্ট নমুনাকে সেন্ট্রিফিউগেশন দ্বারা তার থেকে নির্দিষ্ট ডিএনএকে, যেমন আমরা যদি ডাব্লিউবিসি ধরি তাহলে ডাব্লিউবিসিকে সেন্ট্রিফিউগেশন করা হবে এবং ডাব্লিউবিসিকে সেন্ট্রিফিউগেশন করার পর তার থেকে নির্দিষ্ট ডিএনএ খণ্ডকে নির্গত করা হবে বা এক্সট্রাক্ট করা হবে। এটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএকে এক্সট্রাক্ট করা হয়। নেক্সট হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অফ ডিএনএ। ফ্র্যাগমেন্টেশন অফ ডিএনএ বলতে বোঝায় না যে নির্দিষ্ট ডিএনএ খণ্ডকে আমরা গ্রহণ করেছি বা আমরা যেগুলোকে নমুনা হিসেবে গ্রহণ করেছি, সেই নির্দিষ্ট ডিএনএ খণ্ডগুলিকে সাধারণত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের দ্বারা, আরই এনজাইমের দ্বারা, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের দ্বারা তাকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডকে কাটা হয়। অর্থাৎ যে ডিএনএ সিকোয়েন্স আমরা নিয়েছি, এটা যদি একটা ডিএনএ সিকোয়েন্স আমরা যেটা সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে নিয়েছি, সেই সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে নেওয়া ডিএনএ সিকোয়েন্সকে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বা যাকে মলিকুলার সিজার বা আণবিক কাঁচি বলা হয়, সেই মলিকুলার সিজার বা আণবিক কাঁচির সাহায্যে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে এটাকে কর্তন করা হয়। আর এই এনজাইমের দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে কর্তন করা হয়। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র কর্তন করা হয় এবং কি তৈরি হয়? ডিএনএ খণ্ড। আর ডিএনএ মূল ডিএনএ হিসেবে অবস্থান করে না, এটা ক্ষুদ্র ক্ষুদ্র ডিএনএ খণ্ড হিসেবে অবস্থান করে। জিন অ্যাম্প্লিফিকেশন, এরপর যেটা হয়, যদি সামান্য ডিএনএ থাকে, যদি সামান্য নগণ্য পরিমাণ ডিএনএ থাকে, তাহলে তার বৃদ্ধি ঘটানো হয়। অর্থাৎ ডিএনএর বৃদ্ধি ঘটানো হয়, ডিএনএর কপি বাড়ানো হয়। ডিএনএর কপি বাড়ানোর পদ্ধতিকে বলা হয় জিন অ্যাম্প্লিফিকেশন এবং যে পদ্ধতির সাহায্যে এটা করা হয় সেটা হচ্ছে পিসিআর। আমরা পিসিআর সম্পর্কে পরে পড়ব। পিসিআর বা পলিমার চেইন রিঅ্যাকশন পদ্ধতির মাধ্যমে, পলিমার চেইন রিঅ্যাকশন
পলিমার চেইন রিঅ্যাকশন পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট ডিএনএ খণ্ড থেকে একটা নির্দিষ্ট ডিএনএ খণ্ড থেকে আমরা কয়েক হাজার কপি তৈরি করতে পারি, কয়েক হাজার ডিএনএর কপি তৈরি করতে পারি, ডিএনএ এর কপি তৈরি করতে পারি। তাহলে এই পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট যে ডিএনএ সেই ডিএনএর কপি বানানো হয় এবং একে জিন অ্যাম্প্লিফিকেশন, এবং যে পদ্ধতির মাধ্যমে করা হয় জিন অ্যাম্প্লিফিকেশন তা হচ্ছে পলিমার চেইন রিঅ্যাকশন পদ্ধতির মাধ্যমে জিন অ্যাম্প্লিফিকেশন সম্পন্ন করা হয়। নেক্সট চলে যাচ্ছি ইলেকট্রোফোরেসিস। এরপর যে নির্দিষ্ট ডিএনএ ফ্র্যাগমেন্টগুলি আমরা তৈরি করেছি সেই নির্দিষ্ট ডিএনএ ফ্র্যাগমেন্টগুলি জেল ইলেকট্রোফোরেসিস অর্থাৎ ইলেকট্রোফোরেসিস যন্ত্রে প্রতিস্থাপিত করতে হয়। এখানে যে দ্রবণের মাধ্যমে বা যে মাধ্যমে ইলেকট্রোফোরেসিস করা হয় সেই মাধ্যমটা হচ্ছে এগারোজ জেলের, এটা হচ্ছে এগারোজ, আমরা নাম শুনেছি এগারোজ জেলের, এগারোজ জেল, এগারোজের জেল থাকে এখানে, এখানে এগারোজের জেল থাকে, যার জন্য এর নামকরণ করা হয়েছে এগারোজ জেল ইলেকট্রোফোরেসিস যন্ত্র। এই এগারোজ জেল ইলেকট্রোফোরেসিস যন্ত্রের নির্দিষ্ট কূপ বা নির্দিষ্ট পিটের মধ্যে, যে নির্দিষ্ট কূপ আছে বা নির্দিষ্ট পিট আছে সেই পিটের মধ্যে ডিএনএ খণ্ডগুলি এখানে দিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে কি হয় না, এর ক্যাথোড এবং অ্যানোড, এর নির্দিষ্ট ক্যাথোড থাকে এবং অ্যানোড থাকে। এই ক্যাথোড এবং অ্যানোডের যে প্লাগ সেই প্লাগ অন করে দেওয়া হয় এবং প্লাগ অন করে দিলে যে ঘটনা ঘটে এই নির্দিষ্ট এগারোজ জেলের মধ্যে ডিএনএ খণ্ডগুলি মুভমেন্ট করতে শুরু করে। যারা বেশি ওজন, যাদের মলিকুলার ওয়েট বেশি বা যে সমস্ত খণ্ডগুলি বেশি মলিকুলার ওয়েট যুক্ত তারা জেলের মধ্যে দিয়ে বেশি দূর যেতে পারে না। অর্থাৎ যারা মলিকুলার ওয়েট বেশি তারা জেলের মধ্যে বেশি দূর যেতে পারে না। অর্থাৎ ডিএনএ খণ্ডগুলি এগারোজ জেলের মধ্যে ক্রমহ্রাসমান তাদের যে দৈর্ঘ্য আছে সেই ক্রমহ্রাসমান দৈর্ঘ্য অনুযায়ী তারা ওই নির্দিষ্ট জেল ইলেকট্রোফোরেসিসের মধ্যে তারা গমন করতে শুরু করে। সবথেকে ক্ষুদ্র খণ্ডটি দূরে থাকবে এবং সবথেকে যেটা বড় খণ্ড হবে সেটা সামনে থাকবে। তাহলে এগারোজ জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে এটা নির্দিষ্ট ডিএনএ খণ্ডগুলিকে দেওয়া হয়েছিল, সেই নির্দিষ্ট ডিএনএ খণ্ডগুলি এগারোজ জেলের মধ্যে গমন করে কি অনুযায়ী, এদের মলিকুলার ওয়েট অনুযায়ী, যার বেশি সে সামনে থাকবে, অর্থাৎ পিট যেখানে সে পিটের সামনে থাকবে, যার মলিকুলার ওয়েট কম এর সবচেয়ে কম খণ্ড ছোট, তাহলে মলিকুলার ওয়েট কম সে দূরে থাকবে, এটা কাছে এবং এটা দূরে থাকবে। তাহলে এই ইলেকট্রোফোরেসিস যন্ত্রের মাধ্যমে জেল ইলেকট্রোফোরেসিস করা হয়। নেক্সট হচ্ছে ডিনেচুরেশন অফ ডিএনএ। যে ডিএনএ গুলো আমরা পেয়েছিলাম সেই ডিএনএ গুলো প্রত্যেকেই কিন্তু আমাদের ডবল স্ট্র্যান্ড ডিএনএ ছিল, এই ডবল স্ট্র্যান্ড ডিএনএ গুলিকে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ তে পরিণত করা একান্তই প্রয়োজনীয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ক্ষেত্রে, কারণ ডবল স্ট্র্যান্ড ডিএনএ থেকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে শেষ পর্যন্ত পদ্ধতি আগানো যায় না। তাহলে যে নির্দিষ্ট এগারোজ দ্রবণে করা হয়েছিল সেই নির্দিষ্ট এগারোজ দ্রবণে বা এগারোজ জেলের মধ্যে কি করা হয় না, এখানে ক্ষারীয় দ্রবণ, এখানে ক্ষারীয় রাসায়নিক দ্রবণ, এই যে নির্দিষ্ট এগারোজ জেল প্লেট আছে তার মধ্যে ক্ষারীয় রাসায়নিক যোগ করা হয়, ক্ষারীয় রাসায়নিক যোগ করলে ডিএনএ দুই তন্ত্রীর মাঝখানের যে হাইড্রোজেন বন্ড সেই হাইড্রোজেন বন্ড ভেঙে যায়, ফলে কি হয় ডিএনএ গুলি সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ পরিণত হয়, কিন্তু তাদের অবস্থান যেখানে ছিল সেই নির্দিষ্ট জায়গাতেই তারা অবস্থান করে, তাদের অবস্থান যে জায়গায় ছিল সেই নির্দিষ্ট জায়গাতেই কিন্তু তারা অবস্থান করবে। এখানে দেখো প্রত্যেকটাই ওপরে যেগুলো যে সমস্ত জায়গায় ডবল স্ট্র্যান্ড ছিল সিঙ্গেল স্ট্র্যান্ডগুলো কিন্তু সে একই জায়গায় অবস্থান করছে। এই নির্দিষ্ট পদ্ধতিকে বলা হয় ডিনেচুরেশন, অর্থাৎ ডিএনএর মাঝখানে যে নির্দিষ্ট হাইড্রোজেন বন্ড আছে বা H2 বন্ড আছে সে H2 বন্ড ভেঙে দিয়ে তাদেরকে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ তে রূপান্তরিত করার পদ্ধতিকে বলা হয় ডিনেচুরেশন, অর্থাৎ এরপরে ডিএনএ ডিনেচুরেশন ঘটানো হয়। নেক্সট হচ্ছে সাদার্ন ব্লটিং পদ্ধতি। সাদার্ন ব্লটিং পদ্ধতি কি, এগারোজ জেল, এটা হচ্ছে এগারোজ
জেল। 11 জেল থেকে যে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে ডিএনএ খণ্ডগুলিকে নাইট্রোসেলুলোজ পেপার, এই যে উপরে যে পেপারটা দেখানো হচ্ছে এটা হচ্ছে নাইট্রোসেলুলোজ পেপার, মনে রাখবে প্রথমে নাইট্রোসেলুলোজ পেপার বা বলা হয় এনসি পেপার, নাইট্রোসেলুলোজ পেপার বা এনসি পেপার। তাই নাইট্রোসেলুলোজ পেপারের মধ্যে তোলাটাকে বলা হয় সাউদার্ন ব্লটিং পদ্ধতি। 11 জেল থেকে, আবার বলছি 11 জেল থেকে 11 জেলের মধ্যে যে ডিএনএ খণ্ডগুলো আছে সেগুলোকে নাইট্রোসেলুলোজ পেপারে স্থানান্তরীকরণ পদ্ধতিকে বলা হয় সাউদার্ন ব্লটিং পদ্ধতি। এখানে কি হয়, এখানে বাফার দ্রবণ যোগ করা হয়, মনে রাখবে প্রত্যেকে বাফার দ্রবণ, তার সাথে এনসি পেপার যোগ করা হয়, বাফার দ্রবণ, এনসি পেপার, ফিল্টার পেপার এবং বাফার দ্রবণ, এনসি পেপার, ফিল্টার পেপার এবং এখানে আর যে যোগ করা হয় সেটা হচ্ছে এখানে ওয়েট দেওয়া হয় বা ওজন দেওয়া হয়। বাফার দ্রবণ সহযোগে এনসি পেপার এবং ফিল্টার পেপার সহযোগে পুরো সিস্টেমটাকে চাপা দেওয়া হয় কার উপরে, 11 জেলের উপরে, এবং নাইট্রোসেলুলোজ যে পেপার আছে সেই পেপারটাকে ধীরে ধীরে তারপর ওয়েট দেওয়ার পর বা ওজন চাপানোর পর পুরো সিস্টেমটাকে ওজন দেওয়ার পর, অর্থাৎ এই যে নির্দিষ্ট 11 জেল আছে তার উপরে নাইট্রোসেলুলোজ পেপার, তার উপরে ফিল্টার পেপার এবং বাফার দ্রবণ সহযোগে পুরোটার উপরে একটা চাপা, প্রায় 500 গ্রামের মতন ওজন চাপা দেওয়া হয়, 500 গ্রামের মতো ওজন চাপা দেওয়া হয় এবং কিছুক্ষণ রাখার পর সেটাকে তুলে নেওয়া হয়। যখনই তুলে নেওয়া হয় তখনই কি হয় না, 11 জেলের যে ডিএনএ খণ্ডের বিন্যাসগুলি ছিল সেই বিন্যাসগুলি কিন্তু প্রকৃতপক্ষে নাইট্রোসেলুলোজ পেপারে গিয়ে অবস্থান করে। অর্থাৎ নাইট্রোসেলুলোজ পেপারের যে সমস্ত জায়গাগুলির সঙ্গে 11 জেলে টাচ হয়েছিল সেই সমস্ত নির্দিষ্ট জায়গাগুলিতে কিন্তু কি হয় না, ডিএনএ খণ্ডগুলি প্রতিস্থাপিত হয়ে যায়। অর্থাৎ 11 জেল দ্রবণ থেকে ডিএনএ গুলি কোথায় চলে যায়, এনসি পেপারে। এই নির্দিষ্ট পদ্ধতিকে বলা হয় সাউদার্ন ব্লটিং পদ্ধতি। তাহলে সাউদার্ন ব্লটিং পদ্ধতিতে 11 জেল থেকে নাইট্রোসেলুলোজ পেপারে ডিএনএ খণ্ডগুলিকে স্থানান্তর করার পদ্ধতিকে বলা হয় সাউদার্ন ব্লটিং পদ্ধতি। নেক্সট হচ্ছে প্রোব ডিএনএ যোগ করতে হয়। প্রোব ডিএনএ কি না, প্রোব ডিএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড রেডিও লেভেল অর্থাৎ এই ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ গুলির সঙ্গে রেডিও আইসোটোপ যোগ করা থাকে এবং এরা সহকারী পরিপূরক যে বেস বিন্যাস আছে সেই পরিপূরক বেস বিন্যাস অনুযায়ী ওই নির্দিষ্ট এনসি পেপারে যে ডিএনএ খণ্ডগুলি আছে তাদের সঙ্গে তারা বন্ধন সৃষ্টি করে। অর্থাৎ নির্দিষ্ট পরিপূরক বেস সহযোগকারী যে সমস্ত ডিএনএ গুলি আছে এবং পরিপূরক যে প্রোবগুলি আছে সেই প্রোবগুলি পরস্পরের সাথে বন্ধন সৃষ্টি করে। তাহলে এটাকে বলা হচ্ছে প্রোব ডিএনএ, মনে রাখবে এটাকে বলা হয় প্রোব ডিএনএ। এটা হচ্ছে রেডিও লেভেল ডিএনএ, অর্থাৎ এটা হচ্ছে রেডিও বা তেজস্ক্রিয় আইসোটোপ যুক্ত ডিএনএ। এই নির্দিষ্ট প্রোব ডিএনএ গুলি কি হয় না, ওই নির্দিষ্ট ডিএনএর সঙ্গে নাইট্রোসেলুলোজ পেপারের ডিএনএর সঙ্গে তারা যুক্ত হয়। পরিপূরক বেশ যেমন থাকবে সেই অনুযায়ী তারা সেই রকম প্রোবগুলি যুক্ত হবে, সেরকম প্রোবগুলি নির্দিষ্ট জায়গায় যুক্ত হবে। এবং এই পদ্ধতিকে বলা হয় প্রোবের সংযুক্তিকরণ এবং ডিএনএগুলিকে পুনরায় ডবল স্ট্র্যান্ড ডিএনএ রূপান্তরিত করা হয় প্রোব ডিএনএ সংযুক্তিকরণের মাধ্যমে। তাহলে এটাকে বলা হচ্ছে প্রোব ডিএনএ সংযুক্তিকরণ। নেক্সট হচ্ছে অতিরিক্ত যে প্রোব ডিএনএগুলি থাকে সে অতিরিক্ত প্রোব ডিএনএগুলিকে কি হয়, বাফার সলিউশন যে আছে সে বাফার সলিউশন দ্বারা ধৌত করে তাদেরকে সেখান থেকে রিমুভ করে দিতে হয়। এখানে অতিরিক্ত প্রচুর পরিমাণে দেখো প্রোব ডিএনএ আছে যেগুলি যে আসল ডিএনএ আছে সেগুলির সঙ্গে বন্ধন সৃষ্টি করেনি, সেগুলোকে এখান থেকে রিমুভ করে দিতে হয় বাফার দ্বারা ওয়াশের মাধ্যমে। তাহলে এগুলোকে প্রত্যেকটাকে বাফার দ্বারা ওয়াশের মাধ্যমে রিমুভ করে দেওয়া বাঞ্ছনীয়। তা শুধুমাত্র কি পড়ে রইল, শুধুমাত্র পড়ে রইল এখানে যে ডিএনএটি
আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জন্য ব্যবহার করেছিলাম সেই ডিএনএ। আর কি ডিএনএ? প্রোব ডিএনএ। প্রোব ডিএনএ। নেক্সট হচ্ছে কি, এরপর ওই নির্দিষ্ট প্রোব ডিএনএ যুক্ত এনসি পেপারের কি হয়, এক্স রে প্রয়োগের মাধ্যমে রেডিওগ্রাফি, অটো রেডিওগ্রাফি পদ্ধতির মাধ্যমে তার ছবি তোলা হয়। অটো রেডিওগ্রাফি পদ্ধতির মাধ্যমে ছবি তোলা হলে যেহেতু প্রোব ডিএনএগুলি রেডিও আইসোটোপ যুক্ত বা রেডিও লেভেল, তাহলে যে সমস্ত জায়গাগুলিতে প্রোব ডিএনএগুলি লেগে আছে সেই সমস্ত জায়গাগুলিতে নির্দিষ্ট কি পাওয়া যায় না, নির্দিষ্ট দাগ বা নির্দিষ্ট ব্যান্ড পাওয়া যায়। অর্থাৎ এখানে যে প্রোব ডিএনএ ছিল এটা রেডিও লেভেল, এখানে ব্যান্ড তার এটা, এই নির্দিষ্ট ডিএনএর ব্যান্ড 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 এটা এবং এই নির্দিষ্ট ডিএনএর ব্যান্ড এটা। অর্থাৎ সেই নির্দিষ্ট জায়গাগুলিতে, অর্থাৎ যে সমস্ত নির্দিষ্ট জায়গাগুলিতে ডিএনএ প্রোব যুক্ত আছে সেই নির্দিষ্ট জায়গাগুলি এক্সরে পদ্ধতির মাধ্যমে এক্সরে প্লেটের মধ্যে তার ব্যান্ডগুলিকে সেই জায়গায় দেখতে পাওয়া যায়। কারণ তেজস্ক্রিয় বলে সেই জায়গাগুলিতে ব্যান্ডগুলির সৃষ্টি হয়, তেজস্ক্রিয় জায়গাতে সেই ব্যান্ডগুলি সৃষ্টি হয় এবং এটা হচ্ছে এক্সরে প্লেট। এটা এক্সরে প্লেট, এক্সরে প্লেট। নেক্সট হচ্ছে যে এক্সরে প্লেট পাওয়া গেল সে এক্সরে প্লেটের সাসপেক্টেডের সাথে ম্যাচিং করা। অর্থাৎ দেখা গেল যে এখানে ভিকটিম, এটা 1 নম্বর ভিকটিম, এটা 1 নম্বর এবং এটা 2 নম্বর ব্যক্তি বা 2 নম্বর ভিকটিম, এরা অভিযুক্ত, দুজনে অভিযুক্ত। 1 নম্বর অভিযুক্ত, 2 নম্বর অভিযুক্ত। এটা হচ্ছে অভিযুক্ত, এটা হচ্ছে অভিযুক্ত। অভিযুক্ত অভিযুক্ত কোনো একটা পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে ধরে নিলাম পিতৃত্ব, মানে এই ব্যক্তির পিতাকে, এটা দিলাম থার্ড ব্যক্তি, এই থার্ড ব্যক্তির পিতাকে সেটা নির্ণয় করতে হবে আমাদেরকে। তো থার্ড ব্যক্তির এটা এক্সরে প্লেট, এটা সেকেন্ড ব্যক্তির এক্সরে প্লেট ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ, এটা ফার্স্ট ব্যক্তির এক্সরে প্লেট ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ। লক্ষ্য করে দেখা যাবে যে ফার্স্ট ব্যক্তির সাথে দেখো থার্ড ব্যক্তির দেখো মিল আছে। দেখো এর মিন, এই জায়গাটা কিন্তু মিন নেই, ব্যান্ডটা কিন্তু মিন নেই, সোজা ব্যান্ড নয়, মিন নেই, তাহলে এটা নয়। এর সঙ্গে দেখো এর মিল আছে, এটার কিন্তু মিন নেই, এটা কিন্তু মিন নেই। এর সাথে দেখো এই ব্যান্ডের সাথে দেখো এই ব্যান্ডের মিল আছে, এই ব্যান্ডের কিন্তু কোনো মিল নেই। এই ব্যান্ডের সাথে দেখো এই ব্যান্ডের মিল আছে, এই ব্যান্ডের মিল নেই। এই ব্যান্ডের সাথে এই ব্যান্ডেরও মিল নেই, এই ব্যান্ডের মিল আছে। তাহলে ম্যাক্সিমাম জায়গায় কার সাথে মিল পাওয়া যাচ্ছে না, থার্ড ব্যক্তির যে ম্যাক্সিমাম জায়গাগুলি, সেই ম্যাক্সিমাম জায়গাগুলি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে 1 নম্বর ব্যক্তির যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জায়গাগুলি সেই জায়গাগুলি সম্পূর্ণভাবে ম্যাচ খাচ্ছে। তাহলে বলা যায় যে থার্ড ব্যক্তির পিতা, অর্থাৎ থার্ড যে ব্যক্তি, তৃতীয় যে ব্যক্তি, তার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ম্যাচ করছে কার সঙ্গে, 1 নম্বর ব্যক্তির সঙ্গে। তাহলে একথা নিঃসন্দেহে বলা যায় থার্ড ব্যক্তির পিতা হচ্ছে 1 নম্বর ব্যক্তি। এটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ম্যাচিং, এইভাবে করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে এর ব্যবহার। প্রথমত যে পিতৃত্ব নির্ণয়ের জন্য কোনো সন্তানের পিতৃত্ব নির্ণয় করা যায় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে, কোনো সন্তানের মাতৃত্ব নির্ণয় করা যায় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে, অপরাধী শনাক্তকরণ করা যায় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে। বিভিন্ন ধরনের অপরাধ যে ঘটনা, সেই অপরাধ ঘটনাগুলোকেও কিন্তু নির্দিষ্টকরণ করা যায় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে। দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক নির্ণয়, দুজন ব্যক্তির মধ্যে তাদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা সেই নির্ণয় করা যায় কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মধ্যে। মৃতদেহ, অর্থাৎ যে সমস্ত বিকৃত মৃতদেহ বা অ্যাক্সিডেন্টাল মৃতদেহ, বেওয়ারিশ মৃতদেহ যেগুলোর সঠিক পরিচয় জানা যায় না, সেই সমস্ত সব দেহের শনাক্তকরণ করার জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। অভিবাসন নির্ণয়, এক দেশ থেকে অন্য দেশে কোনো ব্যক্তি চলে গেলে সেই ব্যক্তি সেই দেশের বটে কিনা তার নির্ণয় করার জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাহলে পিতৃত্ব নির্ণয়, মাতৃত্ব নির্ণয়, অপরাধী শনাক্তকরণ, দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক নির্ণয়, মৃতদেহ শনাক্তকরণ, অভিবাসন নির্ণয়, এই বিভিন্নগুলি নির্ণয় করা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতির কিছু অসুবিধাও আছে, যেমন হচ্ছে কি মনোজাইগোটিক যমজ বা সদৃশ্য যমজদের ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য কিন্তু নয়। যারা সদৃশ্য যমজ সেই সদৃশ্য যমজ যারা, তাদের জন্য এই পদ্ধতি প্রযোজ্য নয়। কারণ একজন যদি কোনো অপরাধ প্রবণতার সঙ্গে যুক্ত থাকে, তার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংও কিন্তু তার যে সহোদর ভাই, সদৃশ্য যমজ যেহেতু তার সহোদর ভাইয়ের সঙ্গে মিলে যাবে, ফলে এই ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। আবার কি হচ্ছে না, অনেক ক্ষেত্রে মিশ্র নমুনা যেখানে থাকে, কোনো একটি অপরাধমূলক কাজে যদি মিশ্র নমুনা পাওয়া যায়,
মিশ্র নমুনা পাওয়া যায়। অর্থাৎ নির্দিষ্ট কোনো নমুনা নয়, একাধিক নমুনা পাওয়া যাচ্ছে সেখানে, তখন সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটি প্রয়োগ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে মলিকুলার সেল বায়োলজির ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এমন একটি পদ্ধতি যে পদ্ধতির সাহায্যে পিতৃত্ব, মাতৃত্ব, অপরাধী শনাক্তকরণ, দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক নির্ণয়, মৃতদেহ শনাক্তকরণ, অভিবাসনের মতন ঘটনা নির্ণয় করা যায়। সোজাভাবে যদি বলা যায় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংকে যদি রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করতে, তাহলে কিভাবে বর্ণনা করব? প্রথম হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করার জন্য প্রথম হচ্ছে নমুনা সংগ্রহ করব, তার থেকে আমরা ডিএনএ নিষ্কাশন ঘটাবো সেন্ট্রিফিউগেশন পদ্ধতির মাধ্যমে, তার থেকে আমরা ডিএনএ এর খণ্ডীভবন ঘটাবো কিসের মাধ্যমে? আরই বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ পদ্ধতির প্রয়োগের মাধ্যমে, এটা যে সেন্ট্রিফিউজ। তারপর হচ্ছে যে নির্দিষ্ট ডিএনএ গুলি পেলাম তার অ্যাম্প্লিফিকেশন বা তার ডিএনএ এর কপি বানানো কোন পদ্ধতির মাধ্যমে? পিসিআর পদ্ধতির মাধ্যমে, পলিমার চেইন রিঅ্যাকশন পদ্ধতির মাধ্যমে। তারপর কি করা হবে? ওই নির্দিষ্ট ডিএনএ অ্যাম্প্লিফিকেশনগুলির কি করা হয়? ইলেকট্রোফোরেসিস করা হয়। কি ইলেকট্রোফোরেসিস? এটা হচ্ছে এগারোজ জেল ইলেকট্রোফোরেসিস। এগারোজ জেল ইলেকট্রোফোরেসিস করা হয়। নেক্সট কি হয়? নেক্সট ক্ষারীয় দ্রবণ প্রয়োগের মাধ্যমে ক্ষারীয় দ্রবণ প্রয়োগের মাধ্যমে ডিএনএ কে ডিনেচুরেশন করা হয়, অর্থাৎ ডিএনএ গুলিকে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ তে রূপান্তরিত করা হয়, ডবল স্ট্র্যান্ড ডিএনএ কে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ তে রূপান্তরিত করা হয়। তারপরে কি হয়? ওই নির্দিষ্ট ডিএনএ গুলিকে এনসি পেপারে তোলা হয়, যেটাকে সাউদার্ন প্রোটিন বলছি, এনসি পেপারে তোলা হয়, যেটাকে সাউদার্ন প্রোটিন পদ্ধতি বলছি। নেক্সট কি হচ্ছে? প্রোব ডিএনএ যোগ করা হয়, অর্থাৎ রেডিও লেভেল প্রোব ডিএনএ যোগ করা হয়। নেক্সট কি হয়? এক্সট্রা প্রোবগুলিকে ধৌতকরণ করা হয়। লাস্টে কি হয়? এক্স-রে পদ্ধতিতে তার প্লেট নির্ণয় করা হয় এবং ম্যাচ করা হয়। তাহলে এটা গেল সাধারণ রেখাচিত্রের সাহায্যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর বিভিন্ন ধাপ বা বিভিন্ন স্টেপ। আশা করি এই ভিডিওটিতে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতি সম্পর্কে প্রত্যেকের ধারণা পরিষ্কার হবে এবং বুঝতে সুবিধা হবে প্রত্যেকের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিভাবে এগুলো লিখতে হয় বা কিভাবে এই ব্যাপারগুলোকে প্রশ্নের উত্তর দিতে হয়। যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব